আসসালামু আলাইকুম দর্শক, এই কথা তো অনস্বীকার্য যে সাম্প্রতিক রাজনীতিতে বিএনপি কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে দূরদর্শিতার পরিচয় দিচ্ছিলেন তা দল মত নির্বিশেষে সবাইকে মুগ্ধ করছিল। কিন্তু হঠাৎই যেন ছন্দ পতন ঘটল। বিএনপি কি নিজেই নিজের ফাঁদে পা দিল, অথবা বিএনপি কি এখন এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির দয়া দাক্ষিণ্যের বশবর্তী হয়ে রাজনীতি করবে, রাজনীতি টিকিয়ে রাখবে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে খানিকটা আলোচনা করব, তবে তার আগে আরেকটি বিষয় একটু শেয়ার করে নিতে চাই আপনাদের সঙ্গে। গত 2-3 দিনে যে আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেটি কি জুলাই আন্দোলন বা গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের রক্তের প্রতি লিগেসি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবি, নাকি স্রেফ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বা বিদেশি কোনো চক্রান্তের অংশ হিসেবে হাসনাত আবদুল্লাহরা এই আন্দোলনের সূচনাটি করেছিলেন? এমনিতেই তো সবার কাছে অনেকখানি পরিষ্কার হয়েছে যে এটি একটি সাজানো নাটক ছিল। আমি সাজানো নাটক বাদ দিলাম, পরবর্তীতে যেটি স্পষ্ট হয়ে উঠেছে যে তারা আসলে অভ্যুত্থানে নিহত বা আহতদের রক্তের সঙ্গে প্রতারণা করেছেন কিনা। তার কারণ এটি একেবারে স্পষ্ট। যখন শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আওয়ামী লীগ নিষিদ্ধের, সাময়িক নিষিদ্ধের যে বিষয়টি জানানো হলো সরকারের পক্ষ থেকে, এবং একই সঙ্গে বিচারিক প্রক্রিয়ার যে রোডম্যাপ ঘোষণা করা হলো, তার পরবর্তীতে নানান ধরনের আলোচনার ভিত্তিতে হাসনাত আবদুল্লাহ তিনি গিয়ে শাহবাগে জামায়াত মঞ্চে উপস্থিত হয়ে বললেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সোমবার সরকারের প্রজ্ঞাপন জারির পর আনন্দ মিছিল করা হবে। এবং তারপর সেখান থেকে এনসিপি এবং অন্যান্য যে ইসলামী কয়েকটি রাজনৈতিক দল ছিল তাদের নেতারা, কর্মীরা সেই মঞ্চ ত্যাগ করলেন। কিন্তু সেখানে রয়ে গেলেন কারা? সেখানে রয়ে গেলেন সেই রিয়েল হিরোরা, যারা সম্মুখভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন, যার কারণে তারা রক্ত দিয়েছেন, আহত হয়েছেন। তারা মঞ্চ আঁকড়ে পড়ে রইলেন এবং তারা সুস্পষ্টভাবে 3টি দাবির কথা জানালেন। 3টি দাবি কি ছিল? যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে, জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এইগুলো পূরণ হলে তারপরে তারা জামায়াত স্থল বা মঞ্চ স্থল ত্যাগ করবেন। এবং আমি যতক্ষণে এই ভিডিওটি করছি তখন পর্যন্ত রাত 9টা, 9:30 পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন। কথা হচ্ছে যে কেন শুধুমাত্র তারা রয়ে গেলেন? কেন হাসনাত আবদুল্লাহ শেষ পর্যন্ত তাদের সাথে রইলেন না? সরকারের পক্ষ থেকে একটি দাবি আদায় করে নিল, রাজনৈতিক ফায়দা হাসিল হলো, তারপরে আহতদের বাদ দিয়ে তারা চলে গেলেন। অন্তত তাদের সুচিকিৎসার দাবিটি, আমি চিরতরে আওয়ামী লীগ বন্ধ কিংবা জুলাই সনদ ঘোষণা এগুলো কথা বাদ দিলাম, কত হাজার মানুষ আহত হয়েছেন, তাদের সুচিকিৎসার বিষয়টি নিশ্চিত করা যেত না? এবং তাদের সঙ্গে একাত্মতা প্রকাশের হাসান আবদুল্লাহ বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো গলা ফাটালেন রাত দিন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তারা তাদের সাথে থাকতে পারলেন না। কেন থাকলেন না? স্পষ্ট তো আমাদের কাছে, আমাদের সামনে প্রমাণিত হচ্ছে যে বিষয়টি কি। এখন প্রতারণা তারা করছেন, আমরা কি বলবো যে আহত রয়েছেন তারাই প্রতারণা করছেন? বিষয়টি কি তাই, নাকি হাসনাত আবদুল্লাহরা তাদের সঙ্গে প্রতারণা করলেন? এবার ছোট করে বিএনপির বিষয়টা একটু বলি। বিএনপি কিভাবে তারা নিজের ফাঁদে নিজে পা দিল, তাদের রাজনৈতিক দৈন্যতা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, এটি আমাদেরকে বলতেই হচ্ছে। বিএনপি শুরু থেকে বলে আসছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি তারা জনগণ, নির্বাচন কমিশন এবং সরকারের উপর ছেড়ে দিতে চায়। তারা হয় নিজের গায়ে কাদা মাখতে চাইছিল না, অথবা তারা রাজনৈতিক দল হিসেবে নিজেরা মনে করছিল যে এইভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঠিক নয়, অথবা তারা সর্বশেষ এই বিষয়টিও তো বলছিল যে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে সরকারের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এর কোনোটিই কি হয়েছে? হয়নি। তারপরে কি হলো? সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ ঘোষণার পরে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে প্রেস রিলিজ দিয়ে জানানো হলো যে বিএনপি তো 10 ফেব্রুয়ারিতেই পত্র দিয়ে হাতে প্রধান উপদেষ্টার হাতে পত্র দিয়ে জানিয়ে দিয়েছিল যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা হোক। সেটি কি হয়েছে? তাহলে তারা কেন আনন্দ প্রকাশ করছে? কেন এখন এসে বলছে যে আমরা আগেই জানিয়েছিলাম? কেন আওয়ামী লীগ নিষিদ্ধের কৃতিত্বটা তারা নেওয়ার চেষ্টা করছেন? সালাউদ্দিন আহমেদ বিএনপির যুগ্ম মহাসচিব তিনি এবার বলছেন যে
এনসিপির মঞ্চে গিয়ে সমর্থন জানাতে হবে কেন? আমরা তো এই দাবি আগেই জানিয়েছি। আগে জানিয়েছেন, ভালো কথা, গেলে কি ক্ষতি হতো? এমন তো না যে ওখানে আপনাদের শত্রুপক্ষে কেউ ছিল, এখন তো সব নিজেরা। এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানেও তো বিএনপির প্রতিনিধি দল গিয়েছিলেন রুহুল কবির রিজভীর নেতৃত্বে। তাহলে এত বড় একটা ইস্যুতে কেন গেলেন না? এখন এই দাবিটা যেহেতু হাসনাত আবদুল্লাহরা সাজানো নাটক হোক বা যে কোনো আন্দোলনের মাধ্যমে হোক আদায় করে ছেড়েছে, এখন সেই কৃতিত্বটা আপনারা নিতে চাইছেন কেন? এই রাজনৈতিক দৈন্যতা, যে জায়গায় স্ট্যান্ড নিয়েছিলেন সেখানে কেন দাঁড়িয়ে থাকতে পারলেন না বিএনপি নেতারা? কেন তারেক রহমান এরকম দূরদর্শিতার পরিচয় দিলেন? এবং এইখান থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিএনপি আসলে কি করতে চাইছে? বিএনপি যেমন ভারতের বিরুদ্ধে সকালে কোনো নেতা বিএনপির চিৎকার করেন, জিহাদ ঘোষণা করেন, আবার বিকালে বিএনপির কোনো নেতা আবার বলেন যে না, বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে শত্রুতা বজায় রাখা ঠিক নয়, আমরা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই। বিএনপি আওয়ামী লীগ ইস্যুতেও যেমন স্থির কোনো জায়গায় যেতে পারছিল না, ভারত ইস্যুতেও কোথাও স্থির কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এটি নিঃসন্দেহে অবশ্যই বলতে হবে তাদের রাজনৈতিক অদূরদর্শিতার পরিচয় পাচ্ছে। এবং এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তারা এখন যা করছেন, মানে স্রেফ আত্মপ্রবঞ্চনা দিচ্ছেন, ভিতরে উপরে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে। এর মাধ্যমে কি হচ্ছে? আমি যে বললাম যে বিএনপি নিজের ফাঁদে পা দিয়েছে, একেবারে স্পষ্ট। তারা যে দাবিগুলো করছিল, জনগণ, নির্বাচন কমিশন অথবা বিচারিক প্রক্রিয়ায় যেন এই সিদ্ধান্তটি নেওয়া হয়, অথবা সব রাজনৈতিক দলের সাথে সিদ্ধান্ত নিয়ে, মানে তাদের সাথে বসে যেন সিদ্ধান্ত নেওয়া হয়, একটি তো হয়নি। অতএব তাহলে এখন বিএনপিকে বাইরে রেখে সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয়, বিএনপির তো নৈতিক কোনো ভিত্তি থাকবে না, এই প্রশ্ন তুলতে পারবে না যে এই সিদ্ধান্তটি কেন আইনি প্রক্রিয়ার বাইরে নেওয়া হলো, এই সিদ্ধান্তটি কেন রাজনৈতিক দলগুলোর সাথে সলা পরামর্শ করা ছাড়া কিভাবে এই সিদ্ধান্তটি নেওয়া হলো। বিএনপি সেই নৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছে। এবং এই যে বিএনপির কৃতিত্ব নেওয়ার যে বিষয়টি, সেটি এই প্রমাণ করছে যে, এবং যে একটি কথিত আন্দোলনের মাধ্যমে এই বিষয়টি আদায় করে নেওয়া হলো, আওয়ামী লীগের রাজনীতি সাময়িক নিষিদ্ধের বিষয়টি, এখন বিষয় হচ্ছে প্রমাণ হলো বিএনপিকে ছাড়াই এই সাবেক ছাত্র সমন্বয়করা বা এনসিপি যে কোনো কিছু আদায় করে নিতে পারে। অতএব যেহেতু প্রমাণ হয়ে গেছে, বিএনপিকে এখন এনসিপির সাথে সব কিছু সমঝোতার মাধ্যমে করতে হয় কিনা সেই প্রশ্নটি সামনে আসছে। এবং আমরা হয়তো দেখব তেমনটাই, যদি আমাদের জন্য সেটি লজ্জার যে বৃহৎ কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে বিএনপির রফা-দফা সমঝোতা সেগুলো মানা যায়, কিন্তু যেই এনসিপিকে দুদিন আগেও তারা বলছে যে এরা তো শিশু, এরা রাজনীতি কিছু বোঝে না, সেই এনসিপির সঙ্গে তাদেরকে অনেক বড় বিষয়ে সমঝোতায় যেতে হবে। এবং তাদের দয়া দাক্ষিণ্যেই রাজনীতি করতে হয় কিনা আগামীতে বিএনপিকে, সেটি এখন অনেকের কাছে বড় প্রশ্ন। দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। হঠাৎ সেনাপ্রধান কি নিয়ে তৎপর হলেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেনাপ্রধানের তৎপরতা নিয়ে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে আর আসলে আগ্রহ নেই। বাংলাদেশের মানুষ যখন একটা ক্রান্তিকালে পড়ে গেছে, ঠিক তখন চাতক পাখির মতো সেনাপ্রধানের দিকে তাকিয়েছিলেন, কিন্তু এখন আর তাকিয়ে থাকেন না। এখন আর বিশ্বাস করেন না যে এই সেনাপ্রধান বাংলাদেশের এই ক্রান্তিকালকে উদ্ধার করে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে। আপনি একবার চিন্তা করুন যে বিগত আওয়ামী লীগ সরকারের পতন হল, সেনাবাহিনী যদি এখানে এই পতনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতো, যারা আন্দোলন করছিল তাদের বিরুদ্ধে দাঁড়াতো, তাহলে আজকে দেশের এই অবস্থায় নেমে যাওয়াটা অসম্ভব ছিল। কিন্তু সেনাবাহিনী দাঁড়ায়নি। তখন থেকেই সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থাহীনতা, বিশ্বাসহীনতা, বিশ্বাসঘাতকতার একটা পরিচয় মানুষের কাছে আছে। এটা আমার কথা নয়, কিন্তু তারপরে আমি বরাবর কিন্তু সেনাবাহিনী, সেনাপ্রধানের মাধ্যমে উদ্ধার হবার কথা বলি। এখন পর্যন্ত উদ্ধার হবার কোনো কিছু নেই, হবেও না। হবে তখনই যখন চাপ আসবে, বৈশ্বিক চাপ আসবে যে এটা করতে হবে, বাংলাদেশকে ধ্বংস হতে দেব না, সেটি যেখান থেকে হোক না কেন।
বাংলাদেশ যেভাবে ছিল সেভাবে থাকবে, বাংলাদেশ যেন একটা বিশেষ কোনো একটা ভূখণ্ড না হয়ে ওঠে, এমন একটা চাপ আসতে হবে, এবং সেই চাপটা আসবে সেনাবাহিনীর কাছে। তখন সেনাবাহিনী করবে, নিজ গরজে করবার কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না, যার কারণে মানুষ আস্থাহীন, হতাশ। এই যে গত কয়েক মাসে কত রকমের ঘটনা ঘটলো, একটা রাস্তার টোকাইয়ের সাথে পর্যন্ত স্লোগান উঠছে রাস্তায় যে হাসনাত না ওয়াকার, তারপরে জেনারেল ওয়াকারুজ্জামানের টনক নড়ে না। ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে বলে, তারপরে জেনারেল ওয়াকারুজ্জামানের টনক নড়ে না, যার কারণে মানুষ চূড়ান্ত আস্থাহীনতায় সেনাবাহিনীর প্রতি, সেনাপ্রধানের প্রতি। সেনাবাহিনী আবারও নতুন করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আবারও 2 মাসের জন্য মাঠে আছে, মানুষের এতে মানে আসার জায়গাটা নেই। সেই জায়গা থেকে আবার সেনা প্রধানের নতুন তৎপরতা নিয়ে খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে 10 মে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ছিল রাত 8টায়। সেই বৈঠকে হঠাৎ করে সেনা প্রধান নাকি হাজির হয়ে গিয়েছিলেন বৈঠকের আগ মুহূর্তে। উপদেষ্টা পরিষদ ভড়কে গেছেন, প্রধান উপদেষ্টাকে বার্তা দিয়ে যে প্রধান উপদেষ্টার সাথে আলাদা করে বৈঠক আছে, বৈঠক করবেন, 3 বাহিনীর বার্তা আছে। প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান বৈঠক করেছেন এবং বৈঠক করে সেনাপ্রধান বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। তারপরেও উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও গত শনিবার রাতে তো বৈঠকটা হয়েছে, শনিবার দিনভর বিএনপিকেও সেনাপ্রধান বিভিন্নভাবে বার্তা দেবার চেষ্টা করেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। এগুলো বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ছড়িয়ে বেড়ানো হচ্ছে। আসলে এই কাজ করেছেন কিনা সেনাপ্রধান সেটি পরিষ্কার নয়, কয়েকদিন না গেলে এটি বোঝা যাবে না। আবার গতকাল রোববার ছুটির দিন, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে রদ বদলের ক্ষেত্রে সেনাপ্রধান নাকি ব্যস্ত সময় কাটিয়েছেন, এগুলো ছড়ানো হচ্ছে বিভিন্ন কথাবার্তা। আরেকদিকে সেনাপ্রধানের ইমিডিয়েট মার্কিন যুক্তরাষ্ট্র সফরের একটা পরিকল্পনা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিশেষ করে এই যে মিয়ানমার করিডোর, তথাকথিত মানবিক করিডোর সম্পর্কিত বিষয়ে 5 দিনের একটা যুক্তরাষ্ট্র সফরের একটা কথা আছে। এখন পর্যন্ত সেনাপ্রধান দেশ ছেড়ে যাননি, দেশে আছেন। জানি না এই জরুরি পরিস্থিতি উদ্ভূত হওয়ার কারণে তিনি এটি বাতিল করলেন কিনা। বাংলাদেশ সেনাবাহিনীর সূত্রে জানা গেছে যে জেনারেল ওয়াকারুজ্জামান 13 থেকে 15 মে হাওয়াইয়ের হনলুলুতে ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক সিম্পোজিয়াম এবং এক্সপোজিশন 25 এও অংশ নেবেন, এমনটাই কথা আছে। তার 5 দিনের একটা মার্কিন যুক্তরাষ্ট্র সফর আছে বা ছিল, এবং এটি বাতিল হবে কিনা তিনি যাবার কথা, সোজা কথা মার্কিন যুক্তরাষ্ট্রে করিডোর ইস্যুতে যাবার কথা। কারণ করিডোরটা তো আসলে এই যে মানবিক করিডোরের বিষয়টা সেনাবাহিনীর তত্ত্বাবধানেই হবে, তো সেটি যাবার কথা। আবার আরেকটি খবর যেটি যে এই মিয়ানমারের মানবিক করিডোরের সাথে পাকিস্তানের যোগ আছে কিনা এটিও কিন্তু একটা সন্দেহের চোখে দেখবার বিষয়। কারণ পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের ঘন ঘন কক্সবাজার সফর একটু আলাদা করে ভাবিয়ে দিচ্ছে যে, যেমন গত শুক্রবার ছিল 9 তারিখ, 9 তারিখেও তিনি কক্সবাজারে সফর করেছেন, রোহিঙ্গা ক্যাম্পে সফর করেছেন এবং সেখানে তিনি জুমার নামাজও পড়েছেন। সেনাপ্রধান যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখন পাকিস্তান হাই কমিশন মারুফের রোহিঙ্গা ক্যাম্প সফর এবং এই গত কয়েক মাসে তিনি 4 বার সেখানে গেছেন। অর্থাৎ পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র একটা যোগসূত্র। আবার সেনাপ্রধান আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে বলছেন, বারণ করছেন। আসলে কি ঘটতে যাচ্ছে, কিংবা সেনাপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আদৌ যাচ্ছেন কিনা, আসলে মানবিক করিডোর, তথাকথিত মানবিক করিডোরটা হচ্ছে কিনা, এগুলো আসলে সবকিছু মিলিয়ে একটা গোজেমেলে অবস্থা। বাংলাদেশে এই মুহূর্তে একদম গোজেমেলে অবস্থা। আরেকটি বিষয় লক্ষণীয় যে আওয়ামী লীগ তো নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে উপদেষ্টা পরিষদ, কিন্তু অবাক এবং বিস্ময়ের সাথে আপনারা দেখেছেন যে কোনো প্রতিক্রিয়া নেই, বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে। কিন্তু ওই অর্থে যে ব্যাপক জ্বালাও পোড়াও সে কিচ্ছু নেই, নীরব। ঝড়ের আগে একটা নীরবতা আসে নাকি,
এই নীরব ভেঙে রেখে প্রচন্ড ঝড় ওঠে। সরকার ভেবেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাথে সাথে দেশে একটা জ্বালাও পোড়াও দাঙ্গা হাঙ্গামা হবে, কিন্তু কিচ্ছু হয়নি। কৌশলগত কারণে আওয়ামী লীগ এটি করেনি। নিশ্চয়ই সামনে বড় ধরনের কোনো পরিকল্পনা আছে। সেনাপ্রধান যদি নিষেধ করে থাকেন সরকারকে, সেনাপ্রধান একের পর এক কোনো জায়গায় কোনো ইনিশিয়েটিভ নেয়নি। আমি খানিক আগে যেটি বললাম, রাস্তার টোকায়ের সাথে সেনাপ্রধানের তুলনা করা হচ্ছে। একটা সেনাপ্রধান একটা দেশের একটা জেনারেল হতে গঙ্গা যমুনার কত পানি গড়াতে হয়, আর একটা টোকাই হতে রাস্তায় শুয়ে থেকে টোকাই হওয়া যায়। সেখানে একসাথে নাম উচ্চারিত হচ্ছে। সবকিছু মিলে একটা ধোঁয়াশা, একটা গোলক ধাঁধার মধ্যে বাংলাদেশ। আসলে কি হচ্ছে, এই সবকিছু পরিষ্কার হতে হলে আমাদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। যেমন আজকে আমরা 12 তারিখে কথা বলছি, সেনাপ্রধান আসলে সফরটা বাতিল করলো কিনা। যেমন আগামীকালকে থেকেই তার মার্কিন যুক্তরাষ্ট্রে বৈঠকটা হবার কথা ছিল। তো আগামীকালকে বৈঠক হলে তার অ্যাটলিস্ট রোববার ঢাকা ত্যাগ করবার উচিত ছিল বা কথা ছিল, কিন্তু তিনি যাননি কেন? দেশের এই সামগ্রিক পরিস্থিতির কারণে। এখন দেখা যাক যে সেনাপ্রধান কি দেখাতে চান। সেনাপ্রধানের প্রতি আস্থা, সেনাপ্রধান যদি কাজে কোনো কিছু না দেখান, বাংলাদেশের মানুষের সেনাবাহিনীর প্রতি কোনো আস্থা আসবে না। আমি আর একটু কথা স্মরণ করিয়ে দিতে চাই যে গত রোজার মাসে সেনাবাহিনী নিয়ে এই যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করলেন, সে সময় সেনাবাহিনীর মধ্যেও মানে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল। সেনাবাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা এমনকি সৈনিকদের মধ্যে পর্যন্ত। সেই সময় বাংলাদেশের মানুষ কিন্তু একবার প্রত্যাশা করছিল যে সেনাবাহিনী ক্ষমতাটা নিয়ে তারা দায়িত্ব নিয়ে একটা নির্বাচন, একটা সবকিছু একটা সুষ্ঠুভাবে চলুক। তখনও সেনাবাহিনী ক্ষমতা নেয়নি। সেনাবাহিনী আসলে ক্ষমতা নেবে এটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে সেনাবাহিনী এখনো সেই মেন্টালিটিটা নাই। কিন্তু দেশটা অন্তত পক্ষে সুষ্ঠুভাবে চলুক। এই যে মায়ানমার করিডোর, পাকিস্তান পন্থী অ্যাটিটিউড করা বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে সরকার থেকে শুরু করে সবাই আমি ভারতের সাথে শত্রু হয়ে যাচ্ছি, এগুলো না করে দেশ একটা সুন্দর সুষ্ঠুভাবে চলে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসুক। দেশের মানুষ কিন্তু এটাই প্রত্যাশা করে। দেশের মানুষ শান্তি চায়, এইসব হানাহানি দেখতে চায় না। শেষ পর্যন্ত সেনাবাহিনী কি করে, সেনাপ্রধান কি করে, সেটি দেখবার জন্য আমাদের আসলে আরো 2-1 দিন অপেক্ষা করতে হবে। যে চূড়ান্ত বিচারে 13 তারিখ থেকে সেনাপ্রধানের বৈঠক ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনি যাচ্ছেন কিনা, কিংবা দেশে তিনি যেমন গতকালকে ব্যস্ত সময় কাটিয়েছেন সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন পদবি পদায়ন, এমনটাও জানা যাচ্ছে, ছড়ানো হচ্ছে। এখন দেখা যাক আসলে কি ঘটছে, এটা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই।